কাজে আমার সঙ্গে এই আচরণ, কাজে বুঝতে পারছেন যে অন্যান্য আমাদের নেতা কর্মীদের কি অবস্থা। সব লয়াররা চেষ্টা করে তাদেরকে সাহায্য করার, বেল করার, নারী করার না, কিন্তু আইনজীবীদের নামেই তো এক একজনের নামে কতগুলো করে মামলা। অসীমের কয়টা মামলা? 12টা মামলা। সেই জন্য এখানে গেলেই তো ধরে ফেলবে, ধরে দিবে ভরে, কিছু বেল টেলের নাই। তারপর চেষ্টা করে যদি লয়ার হিসাবে কিছু বেল পায়, সেই সুযোগটুকু আছে। এই হলো অবস্থা। কাজে অসংখ্য নেতা কর্মীদেরকে এইভাবে জেলে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে। কাজে বিএনপির নেতা কর্মী হলেই বলবে যে এই কাজ করেছে, আর তারপর অজ্ঞাত বলে তার সঙ্গে লাগিয়ে দেবে 500 জন, 1000 জন, 2000 জন, এরকম লাগিয়ে দেবে। আমাদের রিজভী আহমেদ আপনারা জানেন যে অত্যন্ত সিনসিয়ার একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, সৎ ছেলে। রিজভী আহমেদ বেচারা চলতে পারে না, এরশাদ বিরোধী আন্দোলন করতে যে সে পঙ্গু হয়েছে, গুলি খেয়ে পঙ্গু হয়েছে। তার অনেক সমস্যা, কত চেষ্টা করছে আইনজীবীরা, এখন পর্যন্ত তাকে ছাড়াতে পারেনি। একটা মামলা থেকে বেল করলে আরেকটা দিয়ে দিচ্ছে, এমনকি জেল গেটে নিয়ে গেলে মামলায় খালাস পেয়েছে, কোর্ট তাকে খালাস দিয়েছে, জেল গেট থেকে আবার নতুন মামলা দিয়ে নিয়ে যাওয়া যায়। সেখানে যদি আবার আপনি লেনদেন করেন তাহলে অনেকে বেরিয়ে আসতে পারে, আর টাকা পয়সা না দিলে, মালপানি না দিলে আবার ভেতরে যাও। এই হলো অবস্থা। কাজে দেশের কোনো ইয়ে নেই। আপনারা যে বলেছেন, একজন ভাই বলে গেছে, সে সত্যি কথা বলেছে যে আমাদের কর্মীদের থানায় নিয়ে যে পায়ে গুলি করে দেয়, পঙ্গু করে দেয়, এরকম একটা না, বহু ঘটনা হয়েছে। এবং শুধু তাই নয়, তারপরে যে সেই ছেলেটার ট্রিটমেন্ট করা দরকার মানবিকতে, সেই ট্রিটমেন্টটা পর্যন্ত তাকে দেয়া হয় না। একটা ছেলে কয়েকদিন আগে আমার অফিসে এসেছিল, সে বলল যে সে আন্দোলন করে এই করে আমাকে ধরে নিয়েছে থানায়, ওকে হাতের মধ্যে এরকম রাইফেল ঠেকিয়ে গুলি করলো। ওর হাতটা যে কি অবস্থা হয়েছে দেখলে খারাপ লাগে। আমরা বলেন তোমার চিকিৎসার আমরা ব্যবস্থা করব। এই হলো অবস্থা। দেখলেই ধরে নিয়ে যাবে, গুলি করে দেবে, নাহলে মেরে ফেলবে। কাজেই দেশে কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে বিএনপি একটা বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান দিয়ে আজীবন ক্ষমতায় থাকার জন্য। কেন গণভবন লিখে নিছে, গণভবন নিজের নামে, গণভবনটা ভোগ করতে হবে না বলছি, গণভবন ভোগ করবে, তারপরে আবার সুযোগ সুবিধা নিয়েছে, আজীবন সিকিউরিটি নেবে, কি সব অনেক কিছু করেছে। তারপরে সুইস ব্যাংকে টাকা, অমুক ব্যাংকে টাকা, এগুলি তো ভোগ করতে হবে। হায়াত মত তো আল্লাহর হাতে। এগুলোই করার জন্য আজকে কীরকম যে অত্যাচার চলছে, বিশেষ করে বিএনপির উপরে আপনারা জানেন না, বলতে হবে। অফিসে আসতে ছেলেপেলেকে অফিস থেকে তুলে নিয়ে চলে যাবে, অফিসে আসতে দেয় না, কেউ কাজ করতে পারে না। আপনারা বললেন যে নেতা কর্মীদের সঙ্গে আমার দেখা করা, আমি এই যে থেকে বেরোনোর পরে প্রত্যেক দিন অফিসে গেছি। আমি বলছি কোনো রকম কাউকে বাধা দেবে না, যে আসে যেখান থেকে আসে, গ্রাম দেশ থেকে, প্রত্যেকে নিয়ে আসবে আমার সঙ্গে দেখা করার জন্য। তৃণমূলের নেতা থেকে আরম্ভ করে প্রত্যেকেই আসে দেখা করার জন্য। কার কি সমস্যা সেগুলো শোনা হয়, নোট করা হয়, তারপর করা হয়। এবং অনেকে জেল থেকে, গ্রাম দেশে জেল থেকে বেরিয়ে আসছে, প্রত্যেকের সঙ্গে আমি দেখা করি, কথা বলি, এবং তারা খুশি। এবং সেইভাবেই নির্দেশও দেওয়া হয়েছে যে এখন আমাদেরকে কমিটিগুলিকে পুনর্গঠন করতে হবে। আপনারা যতই বলেন যে আন্দোলন ঢাকায় সেইভাবে করা সম্ভব হয়নি, কিন্তু গ্রাম দেশে যে কি আন্দোলন হয়েছে, স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময় এরকম আন্দোলন হয়নি। প্রত্যেকটা জেলাতে কিন্তু সব জায়গায় হয়েছে। কারণ ঢাকা শহরে দেখা মাত্রই গুলি করে দেয়, মানুষকে একসঙ্গে হতেই দেবে না, কয়েকজনকে, এই একটা অবস্থা ছিল। তারপরেও চেষ্টা করেছে, অনেকে মারা গেছেন।
কিন্তু সেই জন্য এখন আমরা তারপরেও বলে দিয়েছি ঢাকা সহ সারা দেশে যে কমিটিগুলি হচ্ছে, কমিটিগুলিকে পুনর্গঠন করতে হবে, কমিটিগুলি পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করা হবে তাদেরকে দিয়েই। ইয়াং হতে হবে, বয়স্ক যারা আছে সেটা তাদেরকে একটা আমরা এই করেছি উপদেষ্টা হিসেবে, তাদেরও কিছু কাজ কাম রেখেছি আমরা উপদেষ্টা হিসেবে। ইয়াং ছেলেপেলেদের ভালো, বিশেষ করে আন্দোলন সংগ্রাম যারা করেছে, যারা রাজপথে ছিল তাদেরকে দিয়ে কমিটি। এটা কিন্তু বলা হয়েছে এবং লিখিত চিঠি দেয়া হয়েছে যাতে সেইভাবে কমিটিগুলি হয়, এবং এর জন্য সুপারভাইজ করার জন্য আমরা কিন্তু কমিটি করে দিয়েছি। হবে এর মধ্যেও কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিছু আবার হতে পারে, গ্রুপিং টুপিং হতে পারে। কেন আমি বলছি এই যে ভাই ভাইয়ের পকেট কমিটি আর চলবে না, এইগুলো বাদ দিয়ে এখনই করতে হবে। কাজগুলি আমরা করার চেষ্টা করছি। তারপরেই আমি সেন্ট্রাল কমিটি সহ অন্যান্যগুলো আমি অনেক কাজ এগিয়ে রেখে এসেছি, যে আমি সেই জন্যই বলছি যে আমাকে এখন যেতেই হবে, এরা ছাড়তে চায় না। কিন্তু আমি বলি দেখো এখন দল এখানে আমার প্রয়োজন, কোনো ওরা সিদ্ধান্ত নিতে পারে না, কোনো একটা সমস্যা হলে ঠিক সিদ্ধান্ত নিতে পারে না তারা কি করবে না করবে, সেই জন্যই আমার যাওয়াটা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে। তাই আমাকে যেতে হবে এবং যে আমাদেরকে বাকি কাজগুলি করতে হবে। দলটাকে আমরা সুন্দর করে গোছাবার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ বাধা দিক করুক কিন্তু আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এবং তাদের ইচ্ছা হলো যে তারা নির্বাচন তো করবে, বিএনপিকে কোন রকম নানাভাবে ভেঙে ভাঙার চেষ্টা, এই করা সেই করা না, বহু চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায় না, যাবে না, কোনোদিনও পারবে না। ফখরুদ্দিন মঈনুদ্দিনও চেষ্টা করেছিল, আপনারা জানেন। এরশাদ সেরকম করেনি, কিন্তু আমি এখানে সত্য কথা যেটা বলতে, এরশাদ এরকম করেনি এরা যা করছে। বা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কি চেয়েছিল যে তারা বেশ কিছুদিন রাজত্ব করবে, অন্তত বছর 10 রাজত্ব করবে, তারপরে গিয়ে হবে। হাসানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা বড় দলের সঙ্গে তো করতে ছিল, কিন্তু ওরা চেয়েছিল, আমাকে বলেছিল, তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি দেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি। তারেক রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি, আমাকে বলেছে, আমাকে বহু চেষ্টা করেছে। আমি কি বলেছি আপনারা জানেন, আমি বলছি আমি যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। যার জন্যই আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো। তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসছে আপনারা দেখেছেন, যে আল্লাহ তাআলা জানে বাঁচিয়ে দিয়েছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোকো গেছে, কোকো ভীষণ খারাপ অবস্থায় গেছে, তারপরেও কোকো যে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি, ভাবেও নি, কার ছেলে আপনারা দেখেছেন। সেই সব নিয়ে যে যখন ওই করেছে, সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে, সে মানে কি যে করতো। একদিন আমার কোর্টের সঙ্গে দেখা, আমি দেখে তো অবাক, ছেলের এই অবস্থা। তারপরে তো অনেক ইটি করে তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো, কোকো গেল, যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে হলো না, সেখানেও আবার পিছনে লেগে গেল। পরে হাসিনা আসার পরে ফখরুদ্দিন বহু চেষ্টা করেছে, আমাকে বহু চেষ্টা করেছে, আমি বলছি আমি যাব না। আমরা যদি বলছে আবার বলে যে আপনি তো আবার তাড়াতাড়ি ফিরে আসবেন, কোনো অসুবিধা নেই, আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো। এখন এই আওয়ামী লীগকে খালি কি করি, আওয়ামী লীগ বলছে কিন্তু তাদের তো প্ল্যান ভিন্ন। আমি বলছি না, আমি দেশের বাইরে যাব না। আচ্ছা, এবং হাসিনা চলে গিয়েছিল দেশের বাইরে, তাকে বলেছিল, সে চলে গিয়েছিল, তাদের সঙ্গে তো আন্ডারস্ট্যান্ডিং।
এবং যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন অবৈধভাবে জোর করে ক্ষমতাটা নিল, তখনকার ঘটনাও তো আপনার জানা আছে নিশ্চয়ই। আপনার সেদিন যে ওট টেকিং সেরিমনিটা হলো, ওট টেকিং সেরিমনিতে কেন আমরা ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, আমাদের থাকাটা বেশি প্রয়োজন, সেখানে তারা মঈনুদ্দিন আর মাসুদউদ্দিন এই দুইজন খুব পায়চারি করছে। তারা করেছে যে আমাকে যে কোনোভাবেই নিতে হবে। একজন গ্যারান্টি দিচ্ছেন যে উনি আসবেনই, এবং আমাদের কিছু নেতাদের দাওয়াত করেছিল। নেতারা তো সুটকোট পরে রেডি হয়েছে, ভাবছে এখন কি অবস্থায় যাব। বলেছি যে না, এই সরকারও অবৈধ, ফখরুদ্দিন মঈনুদ্দিন এইভাবে ক্ষমতা নিতে পারে না। আমি বলছি ওট টেকিং সেরেমনিতে যাওয়া যাবে না, আমি যাব না। এবং আপনারা বিশ্বাস করবেন না, কয়েকদিন বোঝে না, তো না বুঝে চলে গিয়েছিল বঙ্গভবনে। বঙ্গভবন থেকে আমি ফেরত আনিয়েছি তাদেরকে, ওট টেকিংয়ে বসতেও দিইনি, বঙ্গভবন থেকে টেলিফোনে ফেরত এনেছি তাদেরকে বসতে। তো বিএনপি নেই, হাসিনা গেছে খুব লাফাতে লাফাতে, যেহেতু তিনি কি বলেছেন, আমাদের আন্দোলনেরই ফসল তিনি আন্দোলন করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এনেছে। তার মানে তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়নি, যার জন্যই তারা সেইগুলি করেছে। অথচ এই দাবিটা তো ছিল তাদের, এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এই দাবির জন্য কতদিন হরতাল করেছিল? 172 দিন হরতাল করেছিল। পোর্ট, চিটাগং পোর্ট সহ বন্ধ রেখেছিল, সবকিছু অচল ছিল। আপনারা দেখেছেন এইভাবে করেছে। কত জ্বালা পোড়া ভাঙচুর, কত মানুষ হত্যা করেছে, এগুলো তারা ভুলে গেছে। এখন হরতাল হলে, আন্দোলন হলে বিএনপির দোষ দেয়। এই যে আন্দোলনটা গেল, সেই আন্দোলনে গ্রাম দেশে হয়েছে, কিন্তু সেখানে সবকিছু তো বন্ধ ছিল, অচলই ছিল, এই যে অবরোধে। কিন্তু তারপরেও যে গাড়ি ঘোড়া কয়েকটা চালায়, সেগুলো তো পুলিশেরইতে। এখানে পুলিশের যে কমিশনার আছে নাকি আইজি, পুলিশের কমিশনার, আপনাদের কাছে ভিডিওটাও দেখেছেন নিশ্চয়ই আপনারা। এই মেয়র ইলেকশনের সময় তিনি নিজে বলছেন, সেটাই গেছে যে বলছে যে আমরা তো এই সরকারকে টিকিয়ে রেখেছি, আওয়ামী লীগ সরকারকে আমরা এদের টিকিয়ে রেখেছি, এবং এই যে আন্দোলনকে দমন করার জন্য আমরা বাসে আগুন দিয়েছি, আমরা গাড়িতে আগুন দিয়েছি, আমরা এগুলো করেছি। তাহলে এখন পুলিশকে দিয়ে যদি গাড়িতে আগুন দেওয়ায়, বোমা মারায়, মানুষ মারে, তারপরে দেয় হয়, দোষ দেয় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা। তারা বলে আমরা এগুলো করে আন্দোলন দমন করেছি আর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছি। এখন রাজারবাগের ভোট, সেখানেও জানেন পুলিশরা যত কিছুই হোক, তাদের মধ্যেও তো নানা রকম মত আছে, ভালো মন্দ সবই আছে। তখন বলছে সে হাসানকে তো কিছু, এই রাজারবাগের ভোট যেন সব তাদের মার্কা, কি মাছ মার্কা নাকি মার্কা ছিল, ওই মার্কায় পড়তে হবে, অন্য কোথাও যাতে না হয়, সেই জন্য তিনারা আইজি সাহেব বা কমিশনার সাহেব নির্দেশ দিচ্ছেন। এই হলো অবস্থা। কাজে বুঝতে পারছেন যে পুলিশ আজকে কিন্তু আর পুলিশ নেই। পুলিশ এখন আওয়ামী লীগের, ওই যুবলীগের মতো হয়ে গেছে। পুলিশ এখন সেই যুবলীগের কাজ করছে। র্যাব, এই র্যাবটাকে আমরা করেছিলাম যে এই জঙ্গি ফঙ্গি বা সন্ত্রাস যেটাই বলে, এগুলো করেছে। কিন্তু এগুলো কি করার জন্য, দেশের নিরাপত্তার জন্য, এই সব সন্ত্রাসীদের ধরার জন্য আমরা র্যাব গঠন করেছিলাম, এবং র্যাব ভালো কাজ করেছিল, মানুষের প্রশংসা অর্জন করেছিল, এলিট ফোর্স হিসেবে কাজ করতো, তারা ভালো কাজ করেছিল। এই র্যাবকে কি বানিয়ে দিল তারা? এই র্যাবের যে আছে, র্যাবের যে ডিজি, র্যাবের ডিজির নাম হলো জিয়া। না, এখন কি বেনেজি জিয়া বাদ গেছে?
না, জিয়া ফার্স্ট ম্যান, বেনজির সেকেন্ড ম্যান। বেনজির এখন উপরে চলে গেছে, হতে পারে সে এখন বেনজিরকে দিয়ে দিয়েছে। কেন গোপালী দিতে হবে, নাহলে তো আবার কপাল ফোটা যাবে, সেজন্য বেনজিরকে দিয়ে। হ্যাঁ, আচ্ছা, বেনজিরকে দিয়ে দিয়েছে এখানে। এবং বেনজির কি করেছে, কত মানুষ যে বেনজির মেরেছে তার হিসাব নিয়ে তো দিলাম। নারায়ণগঞ্জের ঘটনা তো আপনারা জানেন, নারায়ণগঞ্জের ঘটনা যে হয়েছে, কিভাবে তারা মানুষ মেরেছে আপনারা দেখেছেন। কারা জড়িত, সেখানে তো র্যাব পুরো জড়িত, সেগুলো সব অস্বীকার করেছে। আপনারা যে বলছেন যে এই যে জঙ্গি মাঝে মাঝে হাসিনাই এই কথাটা বলেছে, একবার যে ইউনাইটেড নেশনে পর্যন্ত বলেছে জঙ্গির কথা, হাসিনা বলেছে। আপনারা এই করেন কিসের জন্য, যেন কয়েকদিন পর পর বিদেশিদেরকে ভয় দেখাবার জন্য এটা বলে, বিদেশিদেরকে ভয় দেখাবার জন্য, যে কারণ আমরা যদি চলে যাই তাহলে বিএনপি আসলে আবার জঙ্গিদের উত্থান হবে। কিন্তু জঙ্গিদের উত্থান যে তাদের সময় হয়েছে এটা তারা কিন্তু ভুলে যাচ্ছে। যত ঘটনা ঘটেছে দেখেন আপনারা, কি বলে জানি, যশোরের উদীচীর ঘটনা আপনারা দেখেন, আওয়ামী লীগ তখন ক্ষমতায়, তখন এটা ঘটেছে। তারপরে পল্টনের ঘটনা, সিপিপির বোমা মারা, সেইটা ইয়েতে হয়েছে। রমনার বটমূলে পয়লা বৈশাখে, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে। গোপালগঞ্জের গির্জার বোমা হামলা, সেটাও আওয়ামী লীগের সময় হয়েছে। নারায়ণগঞ্জে যেটা, সেটাও তাদের হয়েছে। এরকম বহু ঘটনা, কিন্তু একটা জঙ্গি কেউ ধরে নাই। আমরা সরকারে আসার পর সবগুলা জঙ্গিকে আমরা ধরেছি, সব জঙ্গিকে আমরা ধরেছি, তাদেরকে সাজা দিয়েছি এবং তারা সাজা সবই করেছে, জঙ্গি শেষ। আমরা বলেছি কি, এখন আমি আর বেশি যাব না, আমরা বলতে চাই এগুলো বর্তমান, কিন্তু ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে দেশের জন্য। দেশের অর্থনীতি আজকে অত্যন্ত খারাপ। খসরু সাহেব বলেছে, তারেক রহমান বলছে, আমি সংক্ষেপে বলছি। কারণ যে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। মুহিত সাহেবও ব্যতিব্যস্ত, পারছে না, কোনো দিকেই পারে না। মুহিত সাহেবের কোনো কন্ট্রোল নেই, কথাও শুনে না মুহিত সাহেবের, যা ইচ্ছে তাই করছে। ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে, ব্যাংকগুলো সব শূন্য, ব্যাংক থেকে সব টাকা নিয়ে যাচ্ছে, তারা নিয়ে যায়, যে যার মতো ই করছে। কয়েকটা ব্যাংক আপনারা শুনেছেন, যে ডেস্টিনি, তারপরে কি হলমার্ক, বিসমিল্লা গ্রুপ, আরও নানা গ্রুপ আছে, তারপরে শেয়ার মার্কেট আপনারা দেখেছেন, এরকম বহু, একদম ব্যাংকগুলো শেষ করে দিয়েছে। আপনারা যেভাবে গার্মেন্টস একদম শেষ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এখন যেতে চায় না কেউ, বায়ার্সরা যেতে চায় না, কারণ বাংলাদেশের নিরাপত্তা নাই। তারপর গার্মেন্টস শেষ হয়ে যাচ্ছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, অনেক গার্মেন্টস বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের অনেক ভালো ভালো বড় বড় ব্যবসায়ী দেশের বাইরে চলে যাচ্ছে, তাদের টাকা তারা বাইরে ইয়ে করে দিচ্ছে, কেন তারা নিরাপত্তা পাচ্ছে না, ব্যবসা বন্ধ হয়ে গেছে। স্পিনিং মিল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, টেক্সটাইল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, জুট শিল্প আগেই ধ্বংস করেছিল একবার স্বাধীনতার পরে, এবার যে কটা আছে সে কটা সব বন্ধ। এমনকি ওই যে বাড়িঘর ইয়ে করে রিহাব যে আছে, সেটা পর্যন্ত এখন ফ্ল্যাটের দাম অনেক পড়ে গেছে, তারা পর্যন্ত এখানে কোনো ব্যবসা বাণিজ্য নেই। ম্যান পাওয়ারের ব্যবসা, যেটা ম্যান পাওয়ার সব জায়গায় বন্ধ হয়ে গেছে। মিডল ইস্ট পুরো বন্ধ করে দিয়েছে, মিডল ইস্টে কোনো ম্যান পাওয়ার, মালয়েশিয়া বন্ধ করে দিয়েছে, অন্য অন্য দেশেও যেতে পারে না, এই হলো অবস্থা। কাজেই সেই জন্য কিন্তু এখন বাংলাদেশের রেভিনিউ কমে গেছে, বাংলাদেশে বিদেশি রেমিটেন্স কমে যাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। কাজে আমাদের এখন যেটা প্রয়োজন, আমরা বলেছি না, আপনারা এখানে অনেকে অনেক কথা বলেছেন, সবাই মনে রাগ আছে, দুঃখ আছে। আমরা বলেছি সব কিছু ভুলে যেতে হবে। সবচেয়ে উপরে কি, আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। পাকিস্তানিরা আমাদের মধ্যে যে বৈষম্য দূর করার জন্য, সেজন্য প্রয়োজন কি, বৈষম্য দূর করা এবং জাতীয় ঐক্য। এখন ভেদাভেদ ভুলে যেতে হবে,
সকলকে নিয়ে কাজ করতে হবে, জাতীয় ঐক্য এবং মেধারকে বিদেশে যারা আছে মেধার বিকাশ করতে হবে, ইয়াং ভালো ভালো মেধাদের নিতে হবে। বিদেশে যারা আছে, যারা বাংলাদেশকে আবার আমরা তলাবিহীন ঝুড়ি থেকে উপরে উঠিয়েছিল জিয়াউর রহমান, ইমার্জিং টাইগার, বাংলাদেশকে এখন উপরে তুলতে হবে। যত ভালো ভালো মেধা আছে সবাইকে বাংলাদেশে নিয়ে যেতে হবে, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে এবং প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনা, এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তিনিই তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন, আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে, উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এবারে তার থেকেও নিচে কোথায় কি বানাবে আল্লাহর নামে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। এই একটা অবস্থায় তিনি দেশ গড়তে আসেননি কিংবা মানুষের কল্যাণ করতে আসেননি, তিনি এসছেন বাংলাদেশকে ধ্বংস করতে। কিন্তু না, আমরা ধ্বংস নয়, আমরা গড়ার রাজনীতিতে বিশ্বাস করি, জাতীয় ঐক্যে। সেই জন্য আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, মেধার বিকাশ ঘটাবো। আমরা কি বলে যেন প্রশাসন দলীয়করণ নয়, প্রশাসনকে আমরা একদম নির্দলীয় রাখবো। সেখানে বিএনপি হোক, আওয়ামী লীগ যেই হোক, তার মেধা যোগ্যতার ভিত্তিতে তিনি প্রমোশন পাবেন, চাকরিতে থাকবেন, সব কিছু করবেন, সেটা করব। আমরা পুলিশ বাহিনীকে এবং সেনাবাহিনীকে সেটা করা হবে একদম নিরপেক্ষ নির্দলীয়। সেখানে যারাই অপরাধী হোক, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার শাস্তি পেতে হবে, তাকে ধরা হবে, কোনো দলীয়করণ করা হবে না। আমরা সেটা করব, সুশাসন প্রতিষ্ঠা করব। এবং আমরা এই যে জুডিশিয়ারি বলেন, যে কি বলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করব। বিচার বিভাগে সেখানেও দলীয়করণ করা হবে না। বিচারক যারা আছে সে যে দলেরই থাকুক না, ভালো হলে তাকে অবশ্যই তার যোগ্যতা অনুযায়ী তাকে প্রমোশন হবে, ভালো বেঞ্চ পাবে। আমরা সুশাসন বিচার বিভাগে সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীনতা দেব। আমরা কি বলে নির্বাচন কমিশনকে স্বাধীন করব, যাতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন স্বাধীন হবে। আমরা অ্যান্টি কারাপশন কমিশনকে আমরা করে এসেছিলাম, কিন্তু সেটা ভেঙে টেকে এখন শেষ করে দিয়েছে। অ্যান্টি কারাপশনকে আমরা একদম নিরপেক্ষ নির্দলীয় করব। কারণ যেই দুর্নীতি করুক না কেন, সে দলেরই হোক না কেন, দুর্নীতি করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, কাউকেই ছাড় দেয়া হবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। শিক্ষার জন্য আমরা কি করেছি মিলন জানে, আপনারা সেটা বলেছেন একটু। আজকে শিক্ষা ব্যবস্থা শেষ। এখন কি হয় শুনেছেন? আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখন হলে যে নাকি আওয়ামী লীগের লোকজন হলে যে নাম, রোল নাম্বার আর ইয়ে দিয়ে আসে, আর বাকি ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসে, তারা লিখে টেকে দিবে, তারা পাস। এই হলো অবস্থা। তারপরে বলে দিয়েছে যে পাশের হার বেশি দেখাতে হবে, সেই জন্য এমনভাবে পাশের হার দেখায়, পার্সেন্টেজ বেশি দিয়ে নম্বর বেশি দিয়ে পাশের হার দেখায়, এত পার্সেন্ট লোক পাশ করেছে, শিক্ষিত হয়েছে। তারপরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায়, তখন
একজন দুইজনের বেশি টেকে না, কেউ পাশ করে না। যারা জিপিএ 5 পেয়েছে বলে ভালো স্টুডেন্ট, তারা এরকমই হচ্ছে। এই হলো অবস্থা, এটা চলবে না। শিক্ষা ব্যবস্থাকে আমরা দুর্নীতিমুক্ত করেছিলাম এবং সকলের জন্য শিক্ষা, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ে যেন শিক্ষিত হয় তার ব্যবস্থা করব। নতুন স্কুল অনেক করেছিলাম, আমরা আবার করব ইনশাআল্লাহ, এবং মেয়েদের শিক্ষার জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করব। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় করেছি, মুক্তিযোদ্ধাদের জন্য আমরা সেই ব্যবস্থা রেখেছি, আরো কিছু করা হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছিলাম, সেটা ছিল অকার্যকর। আমরা সেটাকে কার্যকর করে আপনাদের মধ্যে থেকে যারা ভালো ভালো লোক আছে তাদেরকে আমরা ডেকে নিয়ে যাব দেশে। দেশের কাজে আপনাদেরকে লাগতে হবে, দেশ গড়তে হবে। আপনারা বিদেশে অনেক কিছু শিখেছেন, আপনাদের বুদ্ধি আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে। আপনারা সেখানে ন্যায় বিচার করে আপনারা সেখানে সেই কাজগুলি করবেন, সেখানে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা হবে না। আমরা সেই জিনিসটি করতে চাই। কাজে বিএনপির ভবিষ্যৎ হলো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনলেই এগুলি করা সম্ভব হবে। এবং স্বাস্থ্যসেবা, প্রতিটি মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় তার জন্য ব্যবস্থা করুন। বিদেশে আমরা বিদেশ থেকে কিছু শিখে যাব, এই দেশে স্বাস্থ্যসেবা তারা কিভাবে দিচ্ছে, গরিবদের কিভাবে সেবা দিচ্ছে, বড় লোকদের জন্য কি কিনে, আমরা বিদেশ থেকে তাদেরকে শিখে আমরা সেই ব্যবস্থা নিজের দেশের কাজে লাগাবো। আমরা এইভাবে স্বাস্থ্য ব্যবস্থা করব। প্রতিটি সেক্টরকে আমরা ইনশাআল্লাহ নতুনভাবে গড়ে সাজিয়ে তুলব। আপনারা দেখতে পাবেন তখন বাংলাদেশ ইমার্জিং টাইগার নয়, আরও বাংলাদেশ অনেককে ছাড়িয়ে চলে যাবে। বাংলাদেশ সত্যিকারে তখন একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের দেশে পরিণত হবে এবং জনগণের কল্যাণের রাষ্ট্রে পরিণত হবে। সেই বাংলাদেশ করব। এবং গণতন্ত্র, আজীবন আমি ক্ষমতায় থাকতে চাই না, পারবো না। তাই হাসিনারও এই আজীবন ক্ষমতায় থাকার জন্য আজকে সংবিধান, আপনারা যারা এখানে আছে লয়ার আছেন তারা দেখেছেন আজকের যে সংবিধান বর্তমানে, এটা কোনো সংবিধান? এইটা মনে হচ্ছে যে তাদের বাপের একটা দলীয় একটা গ্রন্থ হয়েছে, এই হলো অবস্থা। না, সংবিধানের মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে যাতে সকলের জন্য ন্যায় বিচার হয়। সেরকম সংবিধান একটা, সকলকে নিয়ে যারা সংবিধান প্রণেতা আছে, ভালো ভালো যারা আছে, সকলকে নিয়ে আমরা সেইভাবে সংবিধান রচনা করব। কাজে সেই জন্য আজকে আমি আর সময় নেই বলে বলতে পারছি না। এই বিডিআরের ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা সব কিছু জানতো। 4 জনে সেদিন ডিনারে কেন যায়নি? এটা চলে এসছে। এর আগে আমি ছিলাম, আমি গিয়েছি, হাসিনা ছিল, হাসিনাও গিয়েছে। এইবার কেন হাসিনা গেল না? তারপরের দিন কেন ঘটনা ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী, এটা মানা যায় না। কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটার জন্য। 57 জন, হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার ছেলেদের ইয়ে হয়েছে, তারপরেও আমি বলবো 57 জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তা চিন্তা করা যায় না। তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না। আমরা 57 জন অফিসারকে ই করে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে, কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরো, আপনারা জানেন যে একজন ইয়ে ছিল, সে র্যাবে আমরা নিয়েছিলাম, লোকটা খুব ভালো ছিল, শায়েক আব্দুর রহমান গুলজার, আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েক আব্দুর রহমানকে। তার জন্য রাগ ছিল ওই যে আজম, মির্জা আজমের, তার বোনের জামাই ছিল, তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে, মোইনকে, অমুককে বারবার ফোন করেছে, হেল্প হেল্প হেল্প, সাহায্য চেয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না, র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না। পিলখানায় যদি তারা ঢুকতে পারতো, আমি মনে করি এরকম নয়, 2-1 জন মরতে পারতো।
তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম। দেশের এটা ছিল অ্যাসেট, আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে। এর জন্য অবশ্যই তারপরে তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে। এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেয়া হয়েছিল সেটা তাকে করতে দেয়া হয়নি। তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে, দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোনো রকম নাম কাস্তে লোক দেখাতে হবে, সেটা করেছে। কে করেছে? তাদের লোক। এইটা বুঝতে পারছেন। কাজে বিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। তারা এদেরকে নিয়ে একসঙ্গে শেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে। তাদের যে তখন একজন ছিল, কি ডিডি ছিল না কি ছিল কিনা, তৌহিদ তখন কোথায় ছিল? হাসিনার ওখানে ছিল না? নিজের পরিচয় দিয়ে গেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, সব কিছু করেছে, ভালো কাজ করেছে, বাবা দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই হলো অবস্থা। কাজে শুধু এই ঘটনা নয়, হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত। এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য, যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলে এই দেশে জঙ্গিদের উত্থান হবে, এই দেশে এইভাবে মানুষ হত্যা হবে, হবে। সেই জন্য তারেক বলেছে, আমি আর বলবো না, এই যে বলেছে, আমি শুধু ছবিটা দেখাতে চাই। অ্যালার্মিং কথাটা, অ্যালার্মিং। হ্যাঁ, ছবি দিয়েছে মানব জমিন, বুঝেছেন? বলছে কি, সিজারকে গুলি করা হয় কাছ থেকে। বন্ধ ছিল সড়ক বাতি বন্ধ ছিল কেন? তার জন্য দায়ী কি বিএনপি? সরকার দায়ী হতে হবে। কেন ছিল? ডিপ্লোম্যাটিক এরিয়া ওটা, সেখানে বাতি বন্ধ থাকার কথা নয়, বাতি বন্ধ থাকা। আর এখানে জড়িয়ে দিল বিএনপি, সেই আমাদের কাইয়ুমকে জড়িয়ে দিল, যে কাইয়ুম মোটেই না। এই হলো মিথ্যা। হাসিনা মিথ্যে কথা বললো, মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যে কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। তাই আমরা বলতে চাই, আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই দেখছেন, আল্লাহ বিচার করবেন। এবং আপনাদের বলবো যে আপনারা সকলে বুদ্ধিমান, বিবেকবান, শিক্ষিত এবং এমন এক দেশে আছেন যে দেশে গণতন্ত্র, মানবাধিকার সব কিছু আছে, এবং এদের কতগুলো সিস্টেম যে এত ভালো লেগেছে আমার কাছে। আমি মনে করি যে এগুলো আমাদের দেশেও চালু করা উচিত, এবং সুযোগ হলে ইনশাল্লাহ আমরা করব সেগুলো। তাদের কাছে আরও শিখে প্রশিক্ষণ নিয়ে করব। কাজে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আমি আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই আপনারা দেশে আজকে, আমি সাংবাদিকদের কথা বলতেই পারিনি, সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধবিহীন, তারপরে সাগর রুনির কোনো বিচার আজ পর্যন্ত হয়নি, শওকত মাহমুদ জেলে, প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে, এখন সুপ্রিম কোর্ট বারও দখলের চেষ্টায় আছে, বার কাউন্সিল তো কোনো রকম করেছে, ওটা নিয়েও একটা ভেজাল লেগে আছে। এই হলো অবস্থা। সব দলীয়করণ আর দখলীকরণ চলছে, জমি জায়গা থেকে আরম্ভ করে। সেই বাংলাদেশ এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত, এবং তার পুলিশ বাহিনী, পুলিশ এবং র্যাব এরা জড়িত। তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব, এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে, র্যাবকে বন্ধ করে দিতে হবে। র্যাবকে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের নিরীহ মানুষরা মরবে, বিদেশিরাও মরবে। এবং এইগুলো সব বন্ধ করতে হবে, র্যাব, পুলিশ, এদেরকে। পুলিশ, এই দেশে দেখেছি পুলিশরা হলো জনগণের সেবক, জনগণের নিরাপত্তা দেয় এরা, অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয়, নাহলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়। এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা। কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে।
গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপালে লিখছে তাই হবে। তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারো কথা বলার কোনো সুযোগ নয়। কোনো সাংবাদিক কিছু লিখতে পারে না, ধরে নিয়ে চলে যাবে, মামলা দিয়ে জেলে ভরে দেবে, কেউ পারে না। যা দুই চারটা কথা আমি বললে বলি, ধরলে ধরুক, কিছু আসে জানে ভয় পাই না। প্রবাসে আপনারা আছেন এবং আপনারা কিছু কথাবার্তা বলবেন, টক শো, এখন টক শোতে কেউ যেতে পারে না, আপনারা কথাবার্তা বলবেন, আপনারা লেখালেখি করবেন, আপনারা একটু জানাবেন, সেটাই করতে হবে। কাজে প্রবাসে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনারা বেশিভাবে কাজে লাগান, এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে যেমন বিশ্বরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল, বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে, আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ।